আকিব ভাই, আমরা আসলে আলোচনা করব আজকে দেশের যে 5 তারিখের গণ অভ্যুত্থান বা বিপ্লব বলেন, সেটার পরবর্তীতে দেশের অবস্থান সম্পর্কে আপনার কি মতামত বা কি মনে হচ্ছে দেশ কিভাবে আগাবে আর কি? আমি একটু পিছন থেকে আসি। বিগত 16 বছর থেকে আমরা যে গ্লানির মধ্য দিয়ে গেছি, তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কম বেশি বিপর্যস্ত ছিল সব কিছু নিয়েই। সেখান থেকে এই 5 তারিখে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারের পতন হয়েছে, আলহামদুলিল্লাহ সেই দিন তো খুবই ভালো লেগেছিল এবং চেয়েছিলাম যে নতুন একটা বাংলাদেশ হবে, ভালো কিছুর প্রত্যাশাতে আমরা সব সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। এবং এই গণ অভ্যুত্থানের যেই 5 তারিখে আন্দোলনটা হয়েছিল, তার আগে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই স্বৈরাচার পতন আন্দোলনে 16 বছর থেকেই জড়িত আছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তো 5 তারিখ পরবর্তী বাংলাদেশটা আমি চিন্তা করেছিলাম বাংলাদেশটা হবে অন্যরকম। অন্যরকম বলতে এই রকম, যেই রকম বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো বিভেদ থাকবে না, সবাই সবার হাতে হাত রেখে পাশাপাশি থেকে ভাই বন্ধুর মতো কাজ করবে। কিন্তু সেই প্রত্যাশা তো আমাদের পূরণ হলো না। হ্যাঁ। প্রত্যাশা পূরণ হলো না, এই জন্যই বলছি আমি যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যারা বাংলাদেশ পরিচালনা করেছিল, যে সকল আমলারা, তারপরে এখনো প্রত্যেকটা থানায় কম বেশি এমন এমন সদস্য আছে, পুলিশের সদস্য, যারা এই স্বৈরাচার হাসিনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদে এই শেখ হাসিনার সরকারটাকে টিকিয়ে রেখেছিল। তার পরবর্তী সময়েও এসে তাদেরকে তাদের স্ব অবস্থানে এখন পর্যন্ত তাদেরকে বহাল রেখে তারা চাকরি করছে এবং তাদেরকে কোনো বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে না। হ্যাঁ, তারা চাকরি করছে এ বিষয়ে আমার কোনো এক্সকিউজ নাই। কি কারণে, সবারই ফ্যামিলি আছে। কিন্তু অবশ্যই এটা ধারাবাহিকভাবে, যেহেতু এই বিপ্লব তো আর এমনি আসেনি। একটা ছোট্ট কথা আমি প্রথমে বলতে আমার ঠিক মনে ছিল না, যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে প্রত্যেকটা শহীদকে, 24-এর আন্দোলনে শহীদ যারা, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে, এবং তারা যেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে এই কামনাই করি। তো বাংলাদেশটা আসলে যে পর্যায়ে এখন যাচ্ছে, আজকে আমি দেখলাম সকালবেলা একটা নিউজে যে কুষ্টিয়াতে একটা গ্রামে নাকি প্রায় অর্ধশতাধিক বাড়িতে হামলা, লুটপাট চলছে এবং বাড়িঘর ভাঙচুর, এই ওই হাবি জাবি। তো এগুলো চলতেই আছে, এখনো চলতে আছে। যারা সবল দুর্বলদের পরে আক্রমণ চালাচ্ছে প্রতিনিয়ত, এবং আক্রমণ চালাতে যে তারা হিংস্র, এতটা হিংস্র হয়ে যাচ্ছে যে তারা মানুষের বাড়ি ঘরের একটা ইট কাঠ পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে। আমরা তো এই রকম বাংলাদেশ চাই না। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। এই বাংলাদেশে যারা বসবাস করে তারা ভালোভাবে চলবে, সবাই দেখা যাচ্ছে যে একে অন্যের পারস্পরিক সহযোগিতায় আমরা সবাই এগিয়ে যাব। কিন্তু আমার এক ভাই আগাচ্ছে, আমি তাকে আগাতে না দিয়ে আমি চাচ্ছি তাকে কিভাবে পিছ থেকে টেনে ধরা যায়। একটা ভালো কাজ যে করছে তাকে আমরা কোনো সময়ের জন্য ইন্সপিরেশন দিচ্ছি না। আমরা কি করছি, যারা ভালো কাজ করছে ওদেরকে পিছ থেকে টেনে ধরছি, আর যারা খারাপ কাজ করছে তাদেরকে আমরা বিভিন্ন রকম ভাবে তেল দিয়ে আমাদের নিজস্ব ফায়দা লুটার কারণে সমাজের অনেক ব্যক্তি আছে, তার রাজনৈতিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক, সমাজটাকে অস্থিতিশীল করার জন্য এখনো লিপ্ত। তা আমরা এই 24 আগস্ট পরবর্তী বাংলাদেশ আশা করেছিলাম যে একটা সম্প্রীতির হবে, একটা ভালোবাসার হবে,
এবং যারা এই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করে তাদেরকে এই জনগণের সামনে তাদের বিচার করতে হবে। কিন্তু এই সরকার, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা তো আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা হচ্ছে যে 5ই আগস্টে বিপ্লবের পরে সমন্বয়কদের অবস্থান নিয়ে আপনার কি ধারণা? মানে আসলে এই কথা আমি মানে এর আগেও আমি একটু আলোচনা করেছি আমার ব্যক্তিগত ফেসবুক পেজে। তো তারপরেও আপনি যেহেতু প্রশ্নটা করলেন, সমন্বয়কদের অবস্থান সম্পর্কে বা তাদের যে যে ধরনের অবস্থান বা যে ধরনের কার্যক্রম চলছে সেটা থেকে আপনি স্যাটিসফাই কিনা? 100% আমি স্যাটিসফাইড না বর্তমানে। আচ্ছা, সেটা কি কারণে? সেটা হলো এই কারণেই যে সমন্বয়করা 5 তারিখ পরবর্তী তাদের চরিত্রটা যে রকম ছিল, 5 তারিখের পর কিন্তু তাদের চরিত্রটা সেই রকম আর আমি বা দেশের জনগণ পরিলক্ষিত হচ্ছে না। তারা তাদের নিজস্ব ব্যক্তিগত আছে রাজনৈতিক দল গঠন করার জন্য, কেউ কেউ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রণালয় চালাচ্ছে, এবং একটা মন্ত্রণালয়ের একজন সমন্বয়ক থেকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে সে নাকি এই কথাও বলেছে, আমি নিজেও দেখেছি, যে এত দ্রুত নির্বাচন করার জন্য আমরা এই 24-এ এত ছাত্র জনতা রক্ত দেয়নি। তো আমি তার এই কথার প্রেক্ষিতে এটাই বলতে চাই, এই 16 বছর থেকে মানুষ ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে, যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে, ভোট দিয়ে তাদের পছন্দ মতো জনপ্রতিনিধির কাছে তারা ক্ষমতা দিবে এবং তারা তাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে। কিন্তু সমন্বয়ক বলছে যে সব দেশের সবকিছু তারা আসলে বৈষম্যমূলক যে ধরনের জিনিসপত্রগুলো আছে সংস্কার করবে, তারপরে দেশে নির্বাচন দিবে। আচ্ছা, আমার এখানে একটা তাদের কাছে কোশ্চিন, যে তাদের যদি সবকিছু মানে পরিবর্তন করতে 20 বছর সময় লাগে, তারা কি 20 বছর সময় চায়? এই জিনিসটা পরিষ্কার করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে তারা কতদিন চায়। এখানে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার উনি একটা নির্বাচনের অবশ্য রোডম্যাপ দিয়েছে সামনে, এখন দেখা যাক কি হয়। কিন্তু সমন্বয়কদের বর্তমান কর্মকাণ্ডে আমি সম্পূর্ণ আশাবাদী না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক ছিল, এরা সবসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের এই আন্দোলন ওই আন্দোলন করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা, আমিও একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট, তাদের থেকে এটা আমি কখনোই প্রত্যাশা করি না, এই কারণেই যে তারা এই সমন্বয়কদের উস্কানিমূলক কথাবার্তায় তারা রাজশাহীর স্থানীয় মানুষদেরকেও হেয় প্রতিপন্ন করছে, বলছে রাজশাহীর মানুষরা লোকাল কথায় চলে, এ ওই হাবি যাবি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটা গ্রুপ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এটাতে আপনি যদি ঢুকেন আপনি নিজেও দেখতে পাবেন, বা যারা দর্শক এটা এখন শুনছে তারাও যদি ঢুকে দেখতে পাবে যে রাজশাহীর লোকালদেরকে নিয়ে কিভাবে। সমন্বয়করাও বলছে যে হচ্ছে তাদের প্রতিনিধিত্ব করছে উপদেষ্টা মণ্ডলী থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম। নাহিদ ইসলামই মনে হয়। তো আবার নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদের কথা হচ্ছে যে তারা নাকি সমন্বয়কদের সাথে কোনো রকম ভাবে কোনো কার্যক্রমে সাথে জড়িত না। তো কথার পার্থক্যটা আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি বিশ্বাস করি না। এটা আমি এই কথা এই জন্যই বিশ্বাস করি না যে মানে বাংলা একটা প্রবাদ আছে যে আপ ভালো তো জগৎ ভালো, আমি যদি নিজে ভালো হই তাহলে জগৎটা এমনি ভালো হবে। তো সমন্বয়কদের বিষয়টা হলো কি যে তারা তরুণ, তারা দেশ পরিচালনায় এগিয়ে আসুক, তরুণরা দেশ পরিচালনায় এগিয়ে আসুক, এটা আমিও চাই, এটা 8-10টা সাধারণ মানুষও চায়। কিন্তু অবশ্যই তাদের কাজে স্বচ্ছতা আনতে হবে ভাই। তারা কোন বিষয় তাতে তারা স্বচ্ছ, যেমন এই
দেখা যাচ্ছে যে সমন্বয়করা বিভিন্ন জায়গায় এখন তারা কমিটি দিচ্ছে, এমনকি আমি অনেকজনের কাছ থেকেই শুনেছি, সাধারণ জনগণ, যে সমন্বয়করা নাকি বর্তমানে তারা বিজনেসে লিপ্ত। আচ্ছা। কিছুদিন আগে আমি একটা পোস্ট দেখলাম, পোস্টটা কতটুকু মানে সত্য আমি জানি না, তবে আমার কাছে সত্যিই মনে হয়েছে, সেই কারণে এখানে কথাটা বলছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক, সে টিউশনি করাতো নাকি, এবং তার পারিবারিক অবস্থা খুব খারাপ। সে কিছুদিন আগে একটা মাইক্রো কিনেছে। তো একটা মাইক্রোর দাম মিনিমাম হলেও তো, একটা আপনি যদি খারাপ মাইক টাইপেরও মাইক্রো, কমা মাইক্রো কিনতে যান 10 লাখ টাকা। হ্যাঁ। তো সে টিউশনি করে 10 লাখ টাকা কোথায় পেল? টিউশনি করে কি কারো 10 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব? হ্যাঁ। তো এই সকল ক্ষেত্রে এই যে তারা ট্রলের কিন্তু শিকার হচ্ছে। সমন্বয়ক, বাংলাদেশের 18 কোটি জনগণের সমন্বয়কদেরকে নিয়ে একটা বিশ্বাস ছিল এই বিশ্বাস যে জাতিকে তারা সামনে ভালো পথ দেখাবে। কিন্তু কি বলবো, ওই যেই লাউ সেই কদু। 5 তারিখ পূর্ববর্তী সময়ে যেভাবে দেশ পরিচালিত হয়েছে, বর্তমানেও দেশ আমার মনে হয় সেভাবেই পরিচালিত হচ্ছে, শুধু জায়গা বদল হয়েছে, মুদ্রার এপিঠ আর ওপিঠ। সাধারণ জনগণ তাদের কোনো প্রত্যাশা এখনো পূরণ হয়নি, এখন পর্যন্ত সাধারণ জনগণের কোনো প্রত্যাশা পূরণ হয়নি। বেকারদেরকে নিয়ে কোনো কাজ হয়নি, দুস্থদেরকে নিয়ে কোনো কাজ হয়নি, সমাজের গরিব মানুষদেরকে নিয়ে কোনো কাজ হয়নি। এখনো মানুষ খেতে পায় না, এখনো মানুষের কাজ নাই, এখনো বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ শিক্ষিত ছেলে বেকার। তো এইগুলো তো আমরা প্রত্যাশা করি না। আমরা চাই বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে, আমরা কারো গোলামি করব না, এবং গোলামি প্রভুভক্তিটা থাকবে না। হ্যাঁ, আমরা কারো গোলামি করব না, এবং সর্বোপরি আমরা দেশের প্রয়োজনে আমরা সবাই সবাইকে নিয়োজিত করব। বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো হয়ে যায়, আমার মনে হয় আমাদেরকে ভালো করার কারো প্রয়োজন নেই। কিন্তু আমাদের বিষয়টা কি হচ্ছে, আমি সাপোজ আমি এখন যদি একটা মানে আমার ক্ষমতা, যদি আমার একটা ক্ষমতা চলে আসে, তাহলে আমি ক্ষমতাটা দেখা যাচ্ছে যে খারাপ কাজেই ব্যবহার করতে বেশি লিপ্ত। কেন? হোয়াই? আমার তো ফ্যামিলি চালানোর জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নাই, আছে কি? না, আমার তো মনে হয় না। বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে দেশে, কোনো স্পেসিফিক দল বলছি না, কিন্তু দখলদারিত্ব তো হচ্ছে, এবং সরাসরি হচ্ছে। এই বিষয়ে আপনি কি মতামত দিবেন? আসলে দখলদারিত্ব এটা ওই যে বাংলাদেশ যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই চলে আসছে, আর এটা ভবিষ্যতেও হবে আমার বিশ্বাস। তার কারণ ওই যে আমরা নিজেরা, আমি আমাকে পরিবর্তন করতে চাই, কিন্তু আমি আমার পাশের ভাইটাকে নিয়ে পরিবর্তন হতে চাই না। আমি আমার সমাজের দুইটা মানুষকে নিয়ে পরিবর্তন হতে চাই না। আমি চাই আমার ব্যাংক ব্যালেন্স হবে, আমার ব্যাংকের কোটি কোটি টাকা থাকবে, আমার 2-4টা কার থাকবে, আমার কথায় সবাই চলাফেরা করবে, নিজে বাঁচলে বাপের নাম, আর বাঙালির এই একটা, হ্যাঁ, এই রকম একটা বিষয়। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো তো চলতেই আছে, এগুলো বিষয়ে তো পদক্ষেপ কেউ নিচ্ছে না। 16 বছর যেভাবে চলেছে, এখন হয়তো তার থেকে কিছু কম, তবে চলতে আছে। আর নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করতে পারলে এটা মানে এটা থেকে উত্তরণের আমাদের কোনো পথ নাই। ইউনূস সাহেব তো বলছেন যে আর কি, জনগণ যদি কাল চাই কালই ভোট দিয়ে দিবে, বা যতগুলো দল আছে সবাই যদি সম্মিলিতভাবে ভোট নির্বাচনের জন্য বলে আর কি, সেক্ষেত্রে সে সাথে সাথে একটা পদক্ষেপ গ্রহণ করবে। তো আপনার কি মনে হয় কবে নাগাদ নির্বাচনটা হওয়া সম্ভব? না, আসলে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মানে একজন বিচক্ষণ ব্যক্তি, এবং বাংলাদেশের আমি মনে করি সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। তাকে সারা বিশ্বের মানুষ সম্মান করে, রেসপেক্ট করে।
আমরাও অন্তঃস্থল থেকে তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, বিধায় সে আজকে বাংলাদেশের প্রধান। তো তার এই কথাটাতে আমি বলবো যে সে একটা মানে দায় ছাড়া কথা বলছে। দায় ছাড়া কথা বলছে এই কারণেই যে আমিও কথাটা শুনেছি, আপনার সঙ্গে আমিও একমত। আমিও কথাটা শুনেছি যে উনি বলেছে যে আপনারা যখন চাবেন তখন নির্বাচন দিন। আসলে এবং এটা কয়েকবারই বলেছেন তিনি। হ্যাঁ, একটা মানে যেহেতু উনি বাংলাদেশের প্রধান, ওনার কাছ থেকে এরকম মানে ছাড়া কথা আমরা আশা করি না। উনি বলবে যে নির্বাচন 3 মাস পরে দিব, বা 6 মাস পরে দিব, বা 1 বছর পরে দিব, বা রোড ম্যাপ থাকবে হ্যাঁ। এই কার্যক্রমের পরে তারপরে আমরা আপনারা নির্বাচন যখন চাবেন তখন দিব, এই কথাটা আমি একমত না। আর আমি যেহেতু গণতান্ত্রিক ধারা, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, তো গণতান্ত্রিক ধারায় যেহেতু বাংলাদেশের নির্বাচন দেওয়াটা জরুরি, আর 16 বছর থেকে মানুষ তাদের ভোট দিতে পারেনি, সেহেতু যত দ্রুত সম্ভব বাংলাদেশের নির্বাচনটা দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করাই এই সরকারের জন্য মানে ভালো হবে বলে আমি মনে করি। আচ্ছা আকিব ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লাস্ট ব্রিফিং দেখছেন কিনা আপনি? ওখানে উনি 17 বছরের ভোটারদেরকে নিয়ে আসার কথা বলেছেন আর কি। তো এটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা তো বাংলাদেশের জানি যে 18 বছর হলে সে ভোটার হতে পারবে। তো এখন 17 বছরে সে ভোটার করবে, এটা কিসের জন্য যে তার মাথায় মানে আসলো? উনি একটা প্রবীণ এবং মান্যগণ্য গুণী ব্যক্তিত্ব, মানে আমার মাথায় এটা কাজ করে। ইন্টারাপ্ট করি, হচ্ছে ওনার যে হচ্ছে প্রেস সচিব, জি, উনি বলে যে উনি হচ্ছে এটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলেছেন। হ্যাঁ, তো আমি এটার একমত না। সেটা হলো কি যে বাংলাদেশে আমার মনে হয় 18 বছর বয়স হলেই সে একটা ছেলে বা একটা মেয়ে অ্যাডাল্ট হয়। তো তাকে 18 বছর থেকেই মানে ভোটার করলে আমার মনে হয় সেটা ভালো হয়। 17 বছর এটা এক বছরই তো। আমার ভোটার বাড়িয়ে লাভ কি? আমার তো দেশের জনগণকে দেশের জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। এমন না যে আমি ভোটার বাড়ালাম, দেশে অনেক ভোটার হয়ে গেল, কিন্তু দেশের মানুষের ক্রিয়েটিভিটি নাই, দেশের মানুষের মেধা নাই, মেধাবীর চর্চা নাই, পড়ালেখার চর্চা নাই, তাহলে তো ওই মানে ভোটার না হয় ভালো। মানে নির্বাচন দেওয়ার 17 বছর ভোটার করতে হলে তো আবার ধরেন নতুন করে ভোটার তালিকা করতে হবে 17 বছরের স্টুডেন্ট তো এখন যারা 17 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে নেগেটিভ দিক কি দেখছেন আর পজিটিভ দিকটা কি দেখছেন? এটা করতে গেলে নেগেটিভ দিক আমি দেখছি যে মানে সময় সাপেক্ষ বিষয় এটা, কারণ ভোটার তো 1-2 জন হবে না, এখানে হাজার হাজার বা লাখও হতে পারে। তো সেই তাদের জন্য অনেক সময় সাপেক্ষ বিষয়। ভোটিং প্রসেসিংটাকে কি লেন্দি করার? হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো তাই মনে হয় যে এই জন্যই হয়তো তারা এটা, ওই যে আমি তো প্রথমে একটু আলোচনা করেছি যে আমাদের এখানে বাংলাদেশে যে ক্ষমতায় বসে সে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য বিভিন্ন ধরনের মানে চিন্তা ভাবনা করে যে আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থেকে আমি আমার মতো করে সবকিছু করব। আসলে জনগণকে নিয়ে কয়জন ভাবে? তো 17 বছর ভোটার আমি মনে করি এটা একটা বোকামির সামিল। আচ্ছা আকিব ভাই, যদি সংক্ষিপ্তভাবে বলতে চান তাহলে আমাদের বাংলাদেশের বৃহত্তর দুটো দল, হ্যাঁ, তো সবাই একে অপরের বিপরীত অবস্থান করছে। তো এই অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে কাদা ছোড়াছুড়ির রাজনীতি। মানে বাংলাদেশে একটা গাধা আছে, অনেক বড় গাধা, সেই গাধাটার নাম রাজনীতি। মানে আমরা আমাদের ব্যক্তি যে কুকর্ম কুকীর্তি সেইগুলো ওই গাধার উপরে বসিয়ে গাধার গায়ে সে দায়ভার চাপিয়ে রাজনৈতিক নামের সেই গাধাটার উপরে চাপিয়ে আমরা একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি লিপ্ত প্রতিনিয়ত। আমিও এটা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, এটা পূর্ব থেকেও এখনো এটা হচ্ছেই,
যে এক দল আর এক দলকে ছোট করে কথা বলে, এক দল আর এক দলের উপরে সব সময় মানে এমন একটা ভাব যে আমি উপরে থাকবো, আমার নিচে সবাই থাকবে। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সর্বোপরি আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, আসলে কিন্তু ক্ষমতার উৎস জনগণ, হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমরা জনগণের পালস কয়জন বোঝার চেষ্টা করছি? জনগণের পালস বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরা কয়জন বোঝার চেষ্টা করছে? দেখেন, ক্ষমতার পরিবর্তন হয়, সবকিছুর পালাবদল ঘটে, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। হয় না মানে হচ্ছেও না, আসলে হয় না, হচ্ছে না। সেটার কারণ হলো কি যে আমরা চাই সব সময় নিজের স্বার্থসিদ্ধি আমরা করছি। একটা ব্যানারের সব সময় আমরা ব্যানার ধরে, যেমন দেখা যাচ্ছে যে একটা দল করি, সাপোজ দেখা যাচ্ছে বাংলাদেশ পার্টি নামে আমি একটা দল করি, তো আমি সব ক্রেডিট আমার পার্টিকেই চাপাতে চাই। অন্য কে বাংলাদেশকে নিয়ে কি করলো আমি সেই বিষয়ে মানে আমরা যারা ব্যক্তিগতভাবে কেউই আমরা চাই না যে সাধারণ নাগরিক, হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে কেউই চাই না যে একজন ভালো কাজ করছে আমরা তার প্রশংসা করি। হ্যাঁ, বা এইরকম আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে মানে যারা আমরা রাজনীতি করি তাদের চিন্তা ভাবনা এরকম যে একজন একটা কথা বললো, কোনো সাংবাদিক এসে কোশ্চিন করলো, আমি তার বিপরীতে একটা কথা বললাম, সেটা গঠনমূলক না। গঠনমূলক কথা বললে কিন্তু সবসময় ভালো লাগে। এমন একটা কথা বললাম যে বিষয়টা নেগেটিভ হলো, জনগণের কাছে বিষয়টা নেগেটিভিটি ছড়ায়। কারণ আমরা যে কাদা ছুড়াছুড়ি গুলো করি এগুলো জনগণ ভালোভাবে কখনোই নেয় না। আপনি 10 জনের সঙ্গে কথা বলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে 10 জন সঙ্গে কথা বলেছি, কেউ বলেন মানে রাজনীতি, সবাই বলে যে রাজনীতি মানে তারা দেখা যাচ্ছে যে একটা দেশের সেবা করার জন্য তারা রাজনীতি করবে, কিন্তু জনগণ বলে যে রাজনীতি নাম শুনলেই জনগণ একটা মানে দূরে থাকার চিন্তা ভাবনা। এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি চলে গেছে এক শ্রেণীর ব্যবসায়ীর হাতে, এক শ্রেণীর ক্ষমতা লোভীদের হাতে। এরা রাজনীতিটাকে আসলে নষ্ট করছে। আমরা এটা সাধারণ জনগণ হিসাবে কখনোই প্রত্যাশা করি না বা করতে পারি না। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল একে অন্যের কাঁধে কাঁধ রেখে কাজ করুক। ধরেন কথার কথা, একটা যে কোনো একটা রাজনৈতিক দল আজকে একটা ভালো কাজ করলো, ধরেন কথার কথা একটা স্কুল তৈরি করে দিল, তো আর একটা রাজনৈতিক দলের কিন্তু উচিত যে ওই দল একটা স্কুল তৈরি করেছে, আমি একটা মাদ্রাসা তৈরি করব, বা আমি একটা প্রাইমারি স্কুল তৈরি করেছে, আমি একটা হাই স্কুল তৈরি করব। এইটা না করে কি হয়, দেখা যাচ্ছে যে একজন একটা ভালো কাজ করতে যাচ্ছে, সেই কাজে হাজার ধরনের বাধা আসে। এলাকার যারা নেতা আছে, মাস্তান আছে, চাঁদা দিতে হয়, তারপরে বিভিন্ন মানে সবাইকে ম্যানেজ করে একটা কাজ করতে হয়। এই কারণে কি হয়, যে ভালো কাজের জন্য উদ্যোগ নেয় সে যখন তার সামনে এতগুলো বাধা ফেস করে, তখন সে পরবর্তীতে মনে করে আমি নিজের কষ্টের টাকা দিয়ে, নিজের শ্রম দিয়ে আমি সামাজিক উন্নয়নের কাজে করতে চাচ্ছি, এখানে যদি আমাকে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, আমাকে যদি সেক্ষেত্রে আমি পিছিয়ে যাব, চাঁদা দিতে হয়, তাহলে আমি কেন করব? তো এইভাবে বাংলাদেশটা পিছিয়ে যাচ্ছে। সর্বোপরি আমাদের কাদা ছুড়াছুড়ি বন্ধ করতে হবে একে অন্যের গায়ে। আমাদেরকে সবসময় দায়ভারটা নিজের উপর চাপাতে হবে, আত্মসমালোচনা আমাদেরকে করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত নিজের সমালোচনা না করতে পারবো এবং আমরা হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও ভালো হতে পারবো না, আর আমরা নিজেরা ভালো না হলে দেশ কিভাবে ভালো হবে? দেশ তো ভালো হবে। তো ঠিক আছে আকিব ভাই, আপনার সাথে আড্ডা দিয়ে ভালো লাগলো। আশা করি আবার আমন্ত্রণ করব আপনাকে, আপনি আবার আসবেন। জি, অসংখ্য অনেক কিছু শেখা গেল। আশা করি সামনে আরো কথা হবে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।